শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দ্য ফুল স্টার পৌর হাই স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম সবাইকে। আজ আমি তোমাদের সাথে আছি অনুকূল বাসার সহকারী শিক্ষক গণিত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.3-এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো হচ্ছে গসাগু, তারপরে জানবো হচ্ছে লসাগু। আচ্ছা, এই শব্দ দুইটা বা এই অঙ্ক দুইটা নিয়ম শেখানোর আগে আমরা এর পূর্ণ অর্থটা আগে জানি। গসাগু এইটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ রূপ কি? গরিষ্ঠ অর্থাৎ বড়, সাধারণ অর্থাৎ যা সবার মধ্যে থাকে, গুণনীয়ক অর্থাৎ উৎপাদক যেগুলো বলি, অর্থাৎ কোনো সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেরকম এদেরকে গুণনীয়ক বলা হয়। যেমন আমি যদি 6-এর গুণনীয়ক বার করতে চাই, একে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, আবার 6 দ্বারাও ভাগ করা যায়। তাহলে এই যে সংখ্যাগুলো দিয়ে 6কে ভাগ করা যায়, তাই এই সংখ্যাগুলো 6-এর গুণনীয়ক। তাহলে আমরা প্রথমে দেখলাম গুণনীয়ক কী জিনিস। এখানে গসাগু শব্দের অর্থ বলা আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যখন দুটো বা তিনটা সংখ্যার ভিতরে আমি গসাগু বাইর করতে চাই, দেখা গেল 6 এবং 10, এই দুটো সংখ্যার যতগুলো গুণনীয়ক আছে 6 এবং 10-এর, সেই গুণনীয়কগুলোর মধ্যে মানে কমন যেগুলো আছে অর্থাৎ সাধারণ সব থেকে বড় যেটা, সেইটা হবে হচ্ছে গসাগু। তাহলে আমরা একটা অঙ্ক করে দেখি। আমরা উৎপাদকের সাহায্যে অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় শিখব। প্রথমে আমি 6-এর গুণনীয়ক বার করি। তাহলে এখানে আমি যদি 6কে লিখতে চাই, কত কত লেখা যায়, একটু লসাগু করে দেখাই। এখানে আরও একটু ভেঙে 6 2 দিয়ে ভাগ দিলে থাকে 3, আর ভাগ যায় না 3কে, এটা থাকে। তাহলে আমি এখানে লিখতে পারি 6 সমান 2 গুণ 3। এরপরে আমি যদি 10কে ভাঙি, 2 দিয়ে ভাগ করলে পাই হচ্ছে 5। তাহলে এখানে 10 সমান লিখতে পারি 2 গুণ 5। খেয়াল করো, এখানে 10 এবং 6 এই দুটোর গুণনীয়ক বাইর করলাম, মৌলিক গুণনীয়ক যেগুলো আছে। তো এই মৌলিক গুণনীয়কগুলোর ভিতরে কমন আছে হচ্ছে শুধুমাত্র 2। তাহলে আমরা বলতে পারি 6 এবং 10-এর গসাগু হচ্ছে 2। আমরা একটু বড় সংখ্যা নিয়ে দেখি, তাহলে কি হয়। এখানে যদি আমি নিই, দেখা গেল 30, আমি 30কে ভাঙি, 2 দিয়ে ভাগ করলে পাই 15, আবার এটাকে 3 দিয়ে ভাগ করলে পাই 5। তাহলে 30কে কি লিখতে পারি? 2 গুণ 3 গুণ 5। আর একটা সংখ্যা যদি আমি নিই 45, এটা যদি ভাঙি, 2 দিয়ে ভাগ যায় না, তাহলে 3 দিয়ে গেলে 3 15 45, আবার 3 দিয়ে 3 5 15, আর যায় না। তাহলে আমি এখানে লিখতে পারি 45 সমান 3 গুণ 3 গুণ 5। খেয়াল করে দেখো, এর ভিতরে যে গুণনীয়ক মানে গসাগু বাইর করতে চাই, 30 ও 45 এর গসাগু কত হবে? তাহলে এর ভিতরে একটু খেয়াল করো, এই একটা 3, এই একটা 3, এই একটা 5, আর এই একটা 5, যা দুজনের মধ্যেই আছে, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ কমন অংশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি গসাগু হচ্ছে 3 গুণ 5 সমান 15। তাহলে 30 এবং 45-এর গসাগু হবে হচ্ছে 15। তাহলে একটা জিনিস এখান থেকে বোঝা গেল যে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাকে যদি গসাগু নির্ণয় করতে বলা হয়, তাহলে আমি প্রথমে কি করব? সংখ্যাগুলোর মৌলিক মানে সংখ্যার গুণ আকারে প্রকাশ করব। তারপরে তাদের ভিতরে যেগুলো যা সবার মধ্যে আছে, সেইগুলো কমন অংশগুলো আমি এখানে নিয়ে গসাগুটা বাইর করব। আমরা আরও একটু দেখি, আরও কিছু অঙ্কের। আমি একটা সংখ্যা নিলাম হচ্ছে 18।
একে 2 দিয়ে ভাগ করলে হয় 9, তারপরে হচ্ছে 3 3। আর একটু আগে আমরা যে 45কে ভাঙলাম 3 15 3 আর 5, আমি লিখি এটা 18 সমান 2 গুণ 3 গুণ 3। তারপরে আছে 45 সমান 3 গুণ 3 গুণ 5। এখানে খেয়াল করো, আমি 18 এবং 45-এর গসগু বের করতে চাই, তাহলে কি করতে পারি? এখানে 3 আছে একটা, এখানে আমি একটা নিলাম। খেয়াল করে দেখো আরও একটা 3 কিন্তু যা দুজনের ভিতরেই আছে, তাহলে আমি কি করব? এই সংখ্যাটাও কিন্তু আমাকে নিতে হবে, অর্থাৎ 3 গুণ 3 দুটো মিল পেয়েছি, আমরা দুটোই নিব। এক্ষেত্রে কত আসে? 9। তাহলে 18 এবং 45-এর গসগু হচ্ছে 9। তাহলে এইটা কিন্তু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসগু নির্ণয় শিখলাম। তাহলে 2টা বা 3টা সংখ্যা যাই আসুক, সেগুলোর প্রথমে এরকম মৌলিক গুণনীয়কের সংখ্যার আকারে প্রকাশ করব, তারপরে তাদের ভিতরে যেগুলো যেগুলো কমন পাবো সেগুলোকে বেছে নিয়ে এখানে লিখে দেব, গুণ করে দিলেই আমাদের সহজে গসগু নির্ণয় হয়ে যাবে। এবার যদি মৌলিক গুণনীয়ক বলা না থাকে, তখন আমরা কিভাবে গসগু নির্ণয় করতে পারি খেয়াল করে দেখি একবার। ভাগ প্রক্রিয়া, আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসগু নির্ণয় করব। 25 আর একটা সংখ্যা নিলাম, দেখা গেল 100, এই দুইটা। তো 25 এবং 100-র গসগু যদি নির্ণয় করতে চাই, তাহলে সব সময় আমরা একটা জিনিস করব, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ দিব। যেমন 25 দিয়ে আমি 100-কে ভাগ দিব, প্রথমে 10-এর ভিতরে যায় না, সবগুলোর ভিতরে 4 25 100। খুব সহজেই দেখো ভাগটা মিলে গেল। তাহলে ভাগ যখন শেষে মিলে যাবে, সর্বশেষ যে ভাজকটা থাকবে সেই হবে হচ্ছে গসাগু, অর্থাৎ 25 এবং 100 এর গসাগু হচ্ছে 25। আমরা একটু ভিন্ন সংখ্যা কিছু নিই, 25 100 না নিয়ে আমি যদি এরকম নিই যে 30 আর একটা নিলাম হচ্ছে 100 মিলবে না, নি 100। 30 এবং 100, 30 এবং 100-র গসগু নির্ণয় করতে চাই, সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে একটু দেখি, প্রথমে আমি বলেছিলাম ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে 30 দিয়ে আমি যদি 100-কে ভাগ দিই, প্রথমে কয়বার যাবে? 3 বার। 3 30 90 গেল, এখানে বিয়োগ করলে থাকে 10। দেখো এখানে কিন্তু আমার ভাগটা মেলেনি, তাহলে এক্ষেত্রে কি 30 গসগু হবে না? আমরা এইরকম ক্ষেত্রে যখন দেখব যে আমার ভাগশেষ থেকে যায়, এই ভাগশেষ দিয়ে আমরা আবার এই ভাজকটাকে ভাগ করব। তাহলে এখানে আমি আবার যদি 30-কে ভাগ দিই, খেয়াল করে দেখো 3 10-কে 30, আমার সহজে ভাগটা মিলে যাচ্ছে। তাহলে আমি বলেছিলাম যে ভাগ যখন শেষ হবে, অর্থাৎ যেখানে যে ভাগশেষ শূন্য হবে, সেইখানে আলাদা আরেক মানে যে ভাজকটা আছে আমার, এটাই হবে হচ্ছে গসগু। তাহলে 30 এবং 100 এর মধ্যে আমার গসগু হচ্ছে 10। এইটা এখানে শুধু 30 এবং 100 না, যদি এ পাশে আরও একটা সংখ্যা দেয়, মনে করো 75, আর একটা সংখ্যা দিয়েছে 75, যে 3টা সংখ্যার গসগু নির্ণয় করতে হবে, তখন আমি কি করব? দেখো এখানে আমি প্রথম দুটো সংখ্যার গসগু বাইর করলাম, কত আসলো? 10। আমি এবার একটা কাজ করব, সেটা হলো এই 10 দিয়ে 75-কে ভাগ দিব। তাহলে কিভাবে ভাগ করতে পারি? আমি নিচে আবার এভাবে ভাগ করি, 10 দিয়ে 75-কে ভাগ দিব, তাহলে 7 10-কে কত হলো? 70। আমার কিন্তু ভাগটা মিলল না। তাহলে ভাগ না মিললে কি কাজ করতে হবে? আবার এই ভাগশেষটা দিয়ে সর্বশেষ যে ভাজকটা আছে তাকে আবার আমি ভাগ করব, অর্থাৎ 10-কে যদি ভাগ দিই 5 2 10 মিলে গেল। তাহলে এই যে শেষে মিলে গেল, এইখানে ভাজক কে আছে? 5। তাহলে যখন আমি এই 3টা সংখ্যার গসগু নির্ণয় করতে চাই, এই 3টা সংখ্যার গসগু হবে হচ্ছে 5। বোঝা গেল? আশা করছি সবাই বুঝতে পারছো। এখানে খেয়াল করে দেখো, প্রথমে দুটো সংখ্যার ভিতরে গসগু নির্ণয় করব, যে ভাজকটা আসবে সেইটা দ্বারা আমি পরবর্তী সংখ্যাকে আবার ভাগ করব, ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হবে। এখানে শূন্য আসলো, ভাগশেষ শেষ হলো এবং 5 হচ্ছে আমার মানে গসগু। যদি আরও সংখ্যা থাকতো, তখন আমি কি করতাম? এই 5-কে সাথে নিয়ে, অর্থাৎ 5-কে নিয়ে পরবর্তী সংখ্যার সাথে গসগু নির্ণয় করতাম। তাহলে খুব সহজে কিন্তু আমরা গসগু নির্ণয় ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারতাম।
তো এই দুটা পদ্ধতি আমরা জেনে রাখতে পারি। এছাড়াও আরও একভাবে লেখা যায় বা আরও একভাবে তৈরি করা যায়, আমরা সেই পদ্ধতিতে না যেয়ে এই দুটো পদ্ধতি আমরা সব সময় মাথায় রাখবো, তাহলে আমাদের এই অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজেই করতে পারবো। আর একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে লসাগু। তাহলে এখন আমরা দেখব হচ্ছে লসাগু কিভাবে করা যায়। তাহলে লসাগু শব্দের পূর্ণ অর্থ কি সেটা আগে জানতে হবে। লসাগু, লসাগু শব্দের পূর্ণ অর্থ কি? লঘিষ্ঠ। লঘিষ্ঠ অর্থাৎ সব থেকে ছোট সাধারণ গুণিতক। এইখানে কিন্তু আগেরটা ছিল গুণনীয়ক, এখন হয়েছে গুণিতক। আসলে গুণিতকটা কি জিনিস আমরা কি জানি? আগে আমরা জানি, কিন্তু তারপরে একটু বলি। গুণিতক হচ্ছে, সাপোজ মনে করো আমি 5-এর গুণিতক বার করতে চাই। তা 5-এর গুণিতক বার করতে গেলে 5-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, অর্থাৎ 5-এর সাথে 1 গুণ করলে 5 পাওয়া যায়, 2 গুণ করলে 10 পাওয়া যায়, 3 গুণ করলে 15। এভাবে করে যদি আমরা গুণ করতেই থাকি তাহলে পরবর্তী সংখ্যা আরও অনেক সংখ্যা পাবো। এই যে 5-এর সাথে গুণ করে করে পরবর্তী সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলোকে 5-এর গুণিতক বলা হয়। তাহলে যে কোনো সংখ্যার গুণিতক যদি আমি বাইর করতে চাই, তখন আমি কি করব? ওই সংখ্যার সাথে যে কোনো সংখ্যা আমরা গুণ করব। গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে গুণিতক। এবার এখানে যদি আমি যেটা লিখছিলাম লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, আমরা যখন দুইটা সংখ্যার ভিতরে লসাগু বাইর করতে চাই, তাহলে তাদের গুণিতকগুলোর ভিতরে, আচ্ছা আমি দেখি এখানে আমি যদি লিখি 10 এবং কত লিখব? 15, এই দুটো সংখ্যার লসাগু বাইর করতে চাই। তো লসাগু, সাপোজ মনে করো 10-এর গুণিতক কারা আছে? 10-এর গুণিতক কারা আছে? 10, 10 দুনো 20, 3 10-কে 30, 4 10-কে 40, এভাবে করে আরও অনেক আছে, অনেক আছে। তা আমি কি সবগুলোই লিখব? না, খেয়াল করে দেখো, আমার যে পর্যন্ত দরকার। আমি এরপরে 15-এর গুণিতক বাইর করতে চাই, তাহলে 15-একে 15, তারপরে 15 দুনো 30, তারপরে কত? 3 15 45, 4 15 60। আমার এরপরে আর দরকার নেই, কারণ এখানে আমার বলা আছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ গুণিতকগুলোর ভিতরে সব থেকে ছোট যে আছে। লঘিষ্ঠ অর্থ হচ্ছে ছোট। তাহলে এখানে যে গুণিতকগুলো লিখলাম, দেখো মিল আছে কোথায়? এই 30-এ মিল আছে, এই 30-এ মিল আছে। আবার এখানে যদি আমি আরও লিখতাম 50, তারপরে আসতো 60, এরকম আসতো আরও ডট। দেখো এখানে কিন্তু 60 60 এটাও মিল আছে, কিন্তু আমি কি 60-কে লসাগু হিসেবে ধরে নিব? না। আসলে গুণিতকগুলোর ভিতরে সাধারণ অর্থাৎ কমন, যেটা কমন আছে এই দুইটা, এবং এরপরে আরও কমন আছে, কিন্তু সব থেকে ছোটো আছে কি? 30, অর্থাৎ আমার যে লঘিষ্ঠ কথাটা বলা ছিল। তাহলে আমি এখানে বলতে পারি 10 এবং 15 এর লসাগু, লসাগু কত হবে? 30। তাহলে এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে গুণিতকগুলোর ভিতরে সব থেকে ছোট যে সংখ্যা সে হচ্ছে লসাগু হয়। এইটা হচ্ছে গুণিতকের মাধ্যমে বাইর করা। এবার আমরা যদি আরও একটা পদ্ধতিতে বাইর করতে চাই, আমাদের বইতে যেটা আছে আর কি নিয়ম, ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। তো আমরা ইউক্লিড প্রক্রিয়ায় দেখি কি হয়। এখানে আমরা 10 এবং 15-র লসাগু বের করে দেখব যে এই 30-এর সাথেই মেলে কিনা। দেখা যাক। 10 আর কত? 15। আমি এখানে এইভাবে দাগ দেব, ঠিক আছে? দাগ দিয়ে দেখতে হবে যে কত দিয়ে ভাগ করা যায়, এবং দুজনকেই ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে আমাকে ভাগ দিতে হবে। যে 2 দিয়ে 10-কে ভাগ করা যায়, আমি কি 2 দিয়ে ভাগ দিব? না, এইটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে, সর্বনিম্ন দুটো সংখ্যাকে, আরও সংখ্যা থাকতে পারে কিন্তু আমরা এখানে দুটো সংখ্যার বাইট করছি, কিন্তু সর্বনিম্ন দুটো সংখ্যাকে ভাগ করা যায় এমন সংখ্যা এখানে নিতে হবে, অর্থাৎ মৌলিক সংখ্যা। আমি দেখি 2 দিয়ে যায় না, 3 দিয়ে 15-কে যায় কিন্তু 10-কে যায় না, তাহলে হবে না। 4 দিয়ে কাউকেই যায় না, 5 দিয়ে হ্যাঁ 5 দিয়ে যায়, তাহলে 5 দিয়ে দেখি 5 দুনো 10, ভাগফলটা আমি এখানে লিখব। আর এরপরে আছে 3 5 15। খেয়াল করে দেখো 2 এবং 3-এর ভিতরে কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাহলে আর এটাকে ভাগ করা যায় না।
এখন লসাগু বাইর করার নিয়ম কি? 10 এবং 15 এর লসাগু যদি বাইর করতে চাই, এই যে সংখ্যাগুলো আমার আছে এইগুলো গুণ করতে হবে, অর্থাৎ 5 গুণ 2 গুণ 3, 5 দুনো 10, 3 10 30। দেখো আমার এই প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু 30 আসছে। তাহলে আগে যেটা শিখছিলাম গুণিতকের মাধ্যমে, এবার শিখলাম হচ্ছে ইউক্লিড প্রক্রিয়ার মাধ্যমে। তো দুটো বিষয়ই আমরা মাথায় রাখবো। আমরা যদি আরও কিছু সংখ্যার লসাগু বাইর করতে চাই, আমাদের বইয়ের কিছু অঙ্ক আছে, তারপরও আমি এখানে নিজে নিজে কয়েকটা অঙ্ক দিই, দেখি। 16, 28 আর দেখা গেল নিলাম হচ্ছে 32। এই সংখ্যাটার লসাগু আমরা বাইর করতে চাই। দেখো যদি আমি ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিই 8, এখানে হবে 14, এটা 16 দুনো 32। এরপরে আমি আবার দেখো 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে দিলাম 4, 7 দুনো 14, 8 দুনো 16। এখন খেয়াল করে দেখো এখানে 4 এবং 7-এর ভিতরে কোনো কমন সাধারণ গুণনীয়ক নাই, কিন্তু 4 এবং 8-এর ভিতরে কিন্তু আছে, 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2 দিলাম 7, এখানে 4। আবার আমি 2 দিয়ে দিতে পারি, কারণ এই একটা আছে, 7-এর ভিতরে যায় না, যে সংখ্যায় যাবে না তাকে সরাসরি এভাবে রেখে দেব। এরপর এখানে দিলাম 2 দুনে 4। খেয়াল করে দেখো আর কিন্তু হয় না, মানে সর্বনিম্ন দুটো সংখ্যাকে আর কিন্তু ভাগ করা যায় না। এখন আমি যদি এই 16, 28 এবং 32-এর লসাগু নির্ণয় করতে চাই, তাহলে যে সংখ্যাগুলো আসলো এগুলো আমরা গুণ করব। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এখানে 4টা 2 আছে, গুণ 1 আর লিখলাম না, 7 গুণ 2। তাহলে এগুলো আমরা গুণ করি, 2 দুনো 4, 4 দুনো 8, 8 দুনো 16, 16 দুনো 32 আর 7 গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হয়? 7 দুনো 14, 4 হাতে 1, 3 সাথে 21 আর 1 22, 224। তাহলে আমাদের এখানে লসাগু আসলো 224। তো এরকম যদি দুটা না থেকে আরও কয়েকটাও থাকে, তো একইভাবে প্রসেসটা থাকবে যে সর্বনিম্ন দুটো সংখ্যাকে ভাগ করা যায় এমন সংখ্যা দ্বারা আমি এই পাশ থেকে ভাগ দেব, এবং শেষে যেখানে আর ভাগ করা যায় না সেখানে যেই থামবো, এবং এই পাশে যে সংখ্যাগুলো আসলো এবং নিচে যে সংখ্যাগুলো আসলো এগুলো গুণ করে দিলেই সহজে কিন্তু আমার লসাগু নির্ণয়টা হয়ে যাবে। তো আজ আমরা কি কি শিখলাম? গসাগু নির্ণয় এবং লসাগু নির্ণয় করা। কি কি পদ্ধতি ছিল? প্রথমে ছিল গুণনীয়ক পদ্ধতির মাধ্যমে গসাগু নির্ণয়, তারপরে ভাগ প্রক্রিয়ায়, আর সর্বশেষ লসাগুটা ছিল হচ্ছে গুণিতকের মাধ্যমে এবং ইউক্লিড প্রক্রিয়ার মাধ্যমে। আমার যখন যেটা সুবিধা মনে হবে আমি সেভাবেই অঙ্কগুলো করব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা তোমাদের এই কিছু বাড়ির কাজ দিয়ে শেষ করব। এখানে কিছু সংখ্যা আমি দিয়ে দিই, 15, 24, 50, 24, 44, 84, 25, এখানে দিই 28, 35। এখানে আমি তিনটা করে সংখ্যা দিলাম। এই তিনটা অঙ্কের তোমরা গসাগু এবং লসাগু নির্ণয় করবে। এটা তোমাদের যে কোনো যেভাবে আর কি সুবিধা মনে হয়, যে নিয়ম দিয়ে সেভাবেই করবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো ধন্যবাদ সবাইকে।